নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন জায়গা, পারমাদন ফরেস্ট বা বিভূতিভূষণ অভয়ারণ্য। আজকে আমরা দেখব বর্ষাকালে ময়ূরের নৃত্য এই পারমাদন ফরেস্টে। তারপরে দেখব হরিণ, এখানে যেটা খুব বিখ্যাত, প্রচুর হরিণ দেখা যায় এখানে। বিভিন্ন রকম পাখি রয়েছে, প্রচুর সংখ্যক কচ্ছপ রয়েছে, বড় কচ্ছপ সঙ্গে বাচ্চা, এবং যাব বাংলাদেশ বর্ডারে এবং সেখানে ফুল চাষ দেখব। তো চলুন কিভাবে যাব। শিয়ালদা থেকে রানাঘাট যাওয়ার ট্রেন ধরেছিলাম। শিয়ালদা রানাঘাটের ট্রেন ভাড়া হচ্ছে 25 টাকা, সময় লাগলো প্রায় 1 ঘন্টা 40 মিনিট মতো। রানাঘাট থেকে রথতলা অটো বা টোটোতে 10 টাকা। এবার রথতলা থেকে আপনারা দত্তফুলিয়ার বাস যাবেন, 30 টাকা মতো নেবে। দত্তফুলিয়া থেকে অটো বা টোটোতে 20 টাকায় আপনারা পৌঁছে যাবেন পারমাদন ফরেস্ট। এছাড়াও বনগাঁ থেকে যাওয়া যায়। বনগাঁ থেকে কিভাবে যাবেন সেটা পরে বলছি। যেখানে আমাদের নামিয়ে দিল টোটো, সেখান থেকে পায়ে হেঁটে প্রায় 500 মিটার মতো যেতে হয়। তো 500 মিটার যাওয়ার পথে আমাদের এক অতিথির সঙ্গে দেখা হলো। সেই অতিথিকে আপনাদের দেখাবো। আমাদের পথের পাশেই বসে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে বাঁশবাগানে বসে রয়েছে একটি বড় হনুমান। আমাদের দেখে কি হাসি, ভেবেছে নিজের বন্ধু বান্ধব এসে গেছে। পরিবেশটি একদম গ্রাম্য পরিবেশ বলতে পারেন। পাড়া গাছ এরকম বোঝায় সেরকম, গাছ গাছালি, সুন্দর মৃদুমন্দ বাতাস। শহর কোলাহল থেকে বহু দূরে, আপনারা একদিনের জন্য ঘুরে আসতেই পারেন। আমরা হাঁটতে হাঁটতে এসে গেলাম বিভূতিভূষণ অভয়ারণ্য। বলে রাখি, এখানে কিন্তু টোটো বা অটো থেকে নামিয়ে দেওয়ার পর এই 500 মিটার আপনাকে হেঁটেই আসতে হবে। কোনো রকম যানবাহন এখানে উপলব্ধ নয়। এই যে দুপাশে 2-3টে দোকান দেখছেন, এখানে জেনারেলি ডিম টোস্ট, মাখন টোস্ট বা চা এই ধরনের পাওয়া যায়। এছাড়া কিন্তু এই অভয়ারণ্যের ভেতরে কোনো খাবারের ব্যবস্থা নাই। এবং এখানে আগে থাকার ব্যবস্থা ছিল রাত যাপনের, কিন্তু এখন আর কোনো রাত যাপনের ব্যবস্থা নেই। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট কাটতে হয়। পার হেডে টিকিট পড়ছে প্রায় 100 টাকা। এই টিকিটের মধ্যে আপনাদের বোটিং ফিস, রেপটাইলস, যে আলাদা আলাদা ছোটো অংশগুলো রয়েছে সবই ধরা থাকে, মানে ইনক্লুডিং প্যাকেজ একটা 100 টাকা। তো আমরা এবার ঢুকে পড়লাম বিভূতিভূষণ অভয়ারণ্যের মধ্যে। এবার অভয়ারণ্য সম্বন্ধে বলি। এটার নাম হচ্ছে পারমাদন ফরেস্ট। এটা এখন বিভূতিভূষণ অভয়ারণ্য নামে পরিচিত। এটা কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত এবং বিস্তৃতি প্রায় 0.68 স্কোয়ার কিলোমিটার। এবং এখানে প্রচুর পরিমাণে পাখি রয়েছে, মানে আপনি ঢোকার থেকে বেরোনো পর্যন্ত পাখির কোলাহলে আপনার কান একটা অদ্ভুত প্রশস্তি আপনি পাবেন। আর চারিপাশে বড় বড় শতাব্দী প্রাচীন গাছ। তো আপনারা এই পাখির যে কলকান্ত শুনতে পাচ্ছেন, এগুলো কিন্তু পুরো ন্যাচারাল। আমি এই ভিডিওতে কোনো রকম আর্টিফিশিয়াল সাউন্ড অ্যাড করিনি, শুধু কিছু মিউজিক ছাড়া। এখানে কিন্তু পিকনিকের পারমিশন দেয়। ওই যে বাস দুটো দাঁড়িয়ে রয়েছে দেখছেন, একটা পিকনিক পার্টি এসছে, ওরা ওখানে পিকনিক করছে। তো এখানে টিকিট ঘর থেকে পিকনিকের পারমিশন দেয়। এই জঙ্গল সম্বন্ধে বা এই অভয়ারণ্য সম্বন্ধে বেশ কিছু কথা এখানে বলা রয়েছে। এখানে একটি মানচিত্র রয়েছে, কোন দিকে কি আছে সেটা অল্প করে দেখানো রয়েছে। প্রসঙ্গত বলে রাখি, এখানে প্রায় 1980 সালে 14খানা চিতল হরিণ ছাড়া হয়েছিল। এখন তার সংখ্যা কিন্তু শতাধিক। আপনাদের দেখাবো পুরো হরিণের পাল। তো আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি এবং চারিপাশে শুধু পাখির শব্দ আর পাখির শব্দ, মানে পাখিদের ডাক। এখানে যে নাম না জানা অচেনা কত যে পাখি রয়েছে, একমাত্র এই পক্ষী বিশারদ ছাড়া এদের চেনা প্রায় দুষ্কর। আমরা সাধারণ মানুষ এত কিন্তু পাখি চিনি না। এখানে স্বাভাবিকভাবে পাখিরা বাড়তে পারে, বড় হতে পারে, যার ফলে এখানে প্রচুর পরিমাণে পাখি রয়েছে। এবারে আমরা ঠিক পাখির খাঁচাতে সামনে চলে এলাম। যে পাখিগুলো মুক্ত রয়েছে, তাছাড়াও এখানে প্রদর্শনের জন্য বেশ কিছু পাখি রয়েছে।
এখানে দেখছেন টিয়া পাখি রয়েছে, বদ্রি পাখি রয়েছে। এগুলি বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কিন্তু আদর্শ। এই যে এগুলো দেখছেন, এগুলো হচ্ছে কচ্ছপ, বড় কচ্ছপ এবং ছোট ছোট কচ্ছপের বাচ্চা, যেগুলো আমরা চিড়িয়াখানায় দেখতে পাই, সেইগুলোই এখানে আমাদের চোখের সামনে দেখা। ছোট ছোট কচ্ছপ হেঁটে বেড়াচ্ছে এবং তাতে খাদ্য গ্রহণ করছে। এটা বাচ্চাদের জন্য কিন্তু আদর্শ এবং প্রচুর পরিমাণে এখানে কচ্ছপ রয়েছে এই খাঁচাটির মধ্যে। যদিও তাদের আকার আয়তন খুব বড় নয়, তবুও দেখতে বেশি ভালো লাগে। এবার আমরা চলে যাব। আচ্ছা, যাওয়ার আগে দেখাই, এই একটা ছোট্ট কচ্ছপ হেঁটে হেঁটে যাচ্ছে, যেটা আমি অনেকক্ষণ ধরে তুলেছিলাম। এই ছোট্ট কচ্ছপের হাঁটাটা দেখতে আমার খুব বেশ ভালো লেগেছিল। দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে যাচ্ছে। এর কতদিন বয়স জানি না। মা রয়েছে ওইদিকে, ও যাচ্ছে হেঁটে হেঁটে। এবার আমরা চলে এলাম ময়ূরের খাঁচার সামনে। দেখুন ময়ূরের নাচ। এবারে দিনটা ছিল একটু মেঘলা, আকাশ গুড়গুড় শব্দে ডাক ছিল। ময়ূর আমাদের জন্যই অপেক্ষা করছিল যেন। দেখুন আমরা খাঁচার সামনে আসতেই পেখম তুলে দাঁড়ালো। আর ময়ূর পেখম তুলে দাঁড়াতেই যেখানে যত দর্শক ছিল সব এসে খাঁচার সামনে ভিজিট করে দাঁড়ালো। প্রসঙ্গত বলে রাখি, এইখানে খাঁচাগুলোতে পুরোপুরি জালে ঘেরা নয়, বেশ কিছুটা অংশ কাঁচ দিয়ে ঘেরা। মানে আপনি ট্রান্সপারেন্ট দেখতে পারবেন। জাল থাকলে যে একটা সামনে শেড আছে, যে একটা অবস্ট্রাকশন আছে, সেটা না। দারুণ দারুণ, ডাইরেক্ট আপনি দেখতে পাবেন। দারুণ দারুণ, অসাধারণ দৃশ্য। আমি জীবনে প্রথমবার এরকম ময়ূরের পেখম তোলা দৃশ্য দেখলাম একদম চোখের সামনে। ময়ূরী এই খাঁচাটায় রয়েছে। এই বর্ষার দিনে দারুণ পেখম তুলে নাচ, মানে খাঁচার সামনে থেকে সরে চোখ সরাতেই ইচ্ছে করছে না। আর যে অনেকেই ছবি তুলছে, এরা যেন এক একজনকে পোজ দিয়ে যাচ্ছে। দারুণ দৃশ্য। আমরা ময়ূরের খাঁচার সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। একবার না, বারংবার পেখম তুলে নেচে দেখিয়েছে। আর ময়ূরটিকেও দেখতে অসাধারণ। আমি কর্মসূত্রে বহুবার ইউপিতে গেছি, সেখানে গাছের ডালে, বাড়ির চালে বহু ময়ূর আমি দেখেছি, কিন্তু পেখম তুলে নাচ এই প্রথমবার দেখলাম। এরপরে আমরা যাব হরিণ দেখতে। হরিণ ময়ূরের খাঁচার একটু পাশেই রয়েছে। আমরা চললাম হরিণ দেখার উদ্দেশ্যে। এই যে হরিণের খাঁচা শুরু হচ্ছে, ময়ূরের খাঁচা শেষ হয়ে গেল, হরিণের খাঁচা। আপনাদের যেটা আগেও বলেছি যে এখানে প্রায় 200-র কাছাকাছি হরিণ। আবার বলি, এই ফরেস্টটির নাম হচ্ছে বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বা পূর্বে এটাকে পারমাদন ফরেস্ট নামে বলা হতো। এটা কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে এবং বনগাঁ থেকে 25 কিলোমিটার দূরে, এবং পুরোপুরি গ্রাম্য পরিবেশে একটা সুন্দর অভয়ারণ্য। যদি দেখতে চান তো আপনারা সপ্তাহে যে কোনো সময় চলে আসতে পারেন। আগে থাকার ব্যবস্থা থাকলে, এখন আর কিন্তু থাকার ব্যবস্থা নেই। এবারে আমরা একটু হাঁটতে হাঁটতে এই জঙ্গল পরিদর্শনে বেরোলাম। এখানে একটা ছোট পার্কের দেখা পেলাম, যেখানে শিশুদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে। আমার ছোট মেয়ে একটু পার্কে দোলনা চড়ে নিল,
তারপর আমরা এলাম ইছামতি নদীর ধারে। এই নদীটা যেটা দেখছেন এটা প্রায় মজে গেছে, অথবা ওপরটা এই জলজ উদ্ভিদ দিয়ে পুরো সবুজ হয়ে রয়েছে এবং সবুজে সবুজ। জলে প্রবাহ তো দেখলাম না, কিন্তু নদী জলে টলমল, প্রবাহ দেখছি না। আর ওই যে দূরে নৌকাগুলো দেখছেন ওগুলো কিন্তু পিকনিক। আমরা যেটা ধরনের একটা বাগানের মধ্যে পিকনিক করি, পিকনিক স্পটে গিয়ে পিকনিক করি, এখানকার লোকেরা নৌকোর ওপর পিকনিক করে। এবং চারিপাশটা একদম সবুজে সবুজ, জলের ওপরটা পর্যন্ত সবুজ, বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ বা গাছগাছালিতে ভর্তি। এটা একটা নদীর পাড়টা, এই জঙ্গল থেকে এই নদীর পাড়তে নেমে যাওয়া যায়। তো আমরা গেলাম না, আমরা সোজা চলে গেলাম বাংলাদেশ বর্ডার দেখতে। এখান থেকে একটা 200 টাকা দিয়ে টোটো ভাড়া করে আমরা চললাম বাংলাদেশ বর্ডারের উদ্দেশ্যে। এসে পৌঁছলাম বাংলাদেশ বর্ডার। আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে রজনীগন্ধার ক্ষেত। এখানে প্রচুর পরিমাণে ফুলের চাষ হয়। এই যে রজনীগন্ধা ক্ষেতটা বাংলাদেশ বর্ডার থেকে জাস্ট 20 মিটার দূরে। আমি এখানে দুজন বর্ডার সিকিউরিটি যে লোক ছিলেন তাদের সঙ্গে কথা বললাম। ওনারা বললেন যে কাটা তার আছে সেটা ছবি তোলাটা উচিত না। তো আমি দেশের সিকিউরিটির জন্য সেটা তুললাম না। তো আপনাদের জাস্ট ওটা 20 মিটার দূর থেকে দেখাচ্ছি। যে দেখুন কি সুন্দর রজনীগন্ধা ক্ষেত, এবং যতদূর চোখ যায় পুরো রজনীগন্ধা ভর্তি। আর ওই যে দূরে দেখছেন ওইখানটায় হচ্ছে বাংলাদেশ বর্ডার, বাংলাদেশ আর ভারত, মানে ওই পারটাই ভারত বাংলাদেশ। তো ওই পার থেকে কোনো একটা বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানের শব্দ চলে আসছিল। তো আমি যখন টোটোওয়ালা বা বিএসএফ কেজিসিএল বলো বাংলাদেশের দিকে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে এই শব্দ। এখানে আসলে প্রচুর পরিমাণে খেজুর গাছ পেয়ে যাবেন, খেজুরের রস, খেজুরের গুড়, প্রচুর পরিমাণে আমি খেজুর গাছ দেখলাম এখানে। আর যেটা আপনারা শহরের লোকরা দেখেনি সেটা হচ্ছে দেখুন ছোলা গাছ, ছোলা ক্ষেত। এই যে সবুজ অংশটা দেখছেন বা এই যে সবুজ বিস্তৃতিটা, এটা হচ্ছে ছোলা। এই যে ছোট ছোট ফুল হয়ে রয়েছে আর ওই যে ছোলার গুটি হয়ে রয়েছে, দু একটা আমরা কাঁচা তুলে খেলাম। অপূর্ব মানে দৃশ্য, চোখ জুড়িয়ে যায়। তো চলুন বন্ধুরা, পরের সপ্তাহে আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনার বন্ধু অয়ন আসবো। সঙ্গে থাকুন। চ্যানেল যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে উন্নতি করতে সহায়তা করবেন। তো আজকে বাড়ির পথে চললাম, পরের সপ্তাহে নিশ্চয়ই নতুন ভিডিও নিয়ে আসবো।